হুমায়রা আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানিয়ে গেছে ছোট বোন হানিকে। হানির বয়স 14 বছর, গ্রামের সবচেয়ে সরলা একটা মেয়ে। তবুও বড় বোনের যন্ত্রণা বুঝেছে। সে বুঝতে পেরেছে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় ছিল না বড় বোন হুমায়রার। 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে গর্ভবতী হলে তার আর কি করণীয় থাকতে পারে? হুমায়রার মৃত্যুর দুদিন পর চৌধুরী বাড়ি থেকে মৌখিক নোটিশ এলো, হানির বাবা মা এই গ্রামে থাকতে পারবে না, সপরিবারে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। অশিক্ষিত বলহীন দিন এনে দিন খাওয়া এই পরিবার সর্বহারা হয়ে গেল। রাতের আধারে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্তও নিল। বাবা মায়ের সঙ্গে পোটলাপটলি বুকে জড়িয়ে হানিও চলল দূরান্তে কোথাও। ওরা যখন নৌকায় উঠল, হঠাৎ হানি মাকে বলল, মা, ও মা, একটু সময় অপেক্ষা করবা, আমি একটা দরকারি জিনিস ফেলে আসছি। মা মাথা নাড়ল, হানিও ছুটতে লাগলো তাদের ছোট্ট কুড়ি ঘরের উদ্দেশ্যে। বাড়ি ফিরে চমকে গেল হানি। মশাল হাতে এতগুলো লোক কারা? সরল হানি না পিছিয়ে এগিয়ে এলো। তোমরা কারা গো? মশাল হাতে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে একজনের চোখ জ্বলজ্বল করে উঠল। তার পাশে থাকা ব্যক্তিকে ইশারায় কিছু একটা বলতেই সে দ্রুত হানির দিকে এগিয়ে বাঁ হাতে থাকা লাঠি দিয়ে হানির মাথায় আঘাত করল। নিমেষে জ্ঞান হারালো হানি। তার ছোট্ট শরীরটা মাটিতে ঢলে পড়তে গিয়েও পড়ল না। বলবান দুটো হাত থাবা দিয়ে ধরে ফেলল। মাঝরাত পর্যন্ত হানির বাবা মা অপেক্ষা করল, মেয়ে তাদের ফিরল না। এদিকে মশাল হাতে অনেক অসংখ্য লোক দেখে ভীত সন্ত্রস্ত হয়ে মাঝি নৌকা বাইতে শুরু করে। হানির বাবা মা মাঝ নদীতে গিয়ে ফিরে আসতে চায়, মাঝি ভয় দেখায়। সাহসে কুলোয় না, তবুও হানির মা মাঝিকে বাধ্য করে ফিরে যেতে। মাঝি নৌকা ঘাটে ফিরিয়ে আনে। হানির মা ছুটে যায় নিজেদের বাড়িতে, কিন্তু হানিকে পায় না। মুহূর্তেই মাতৃহৃদয় হু হু করে ওঠে। কোথায় গেল তার ছোট্ট শনি? দীর্ঘ 2 মাস পর গৌরবপুর গ্রামের গৌরবগৃহে ফিরে এলো শাহজাহান লিওন। ছেলের ফিরে আসার খবর শুনে খুব উচ্ছ্বসিত হয়ে অন্দরমহল থেকে ছুটে এলেন মল্লিকা। এসেই বাড়ির আর সবার মতো থ হয়ে গেলেন তিনি। মল্লিকা খুব দৃঢ় ব্যক্তিত্বের নারী হলেও একমাত্র পুত্রের কাছে নিছকই বাঙালি মায়াময়ী সরল সোজা মা। মস্ত বড় উঠানে বাড়ির সদস্যদের ভিড়, এর মধ্যে কাজের লোকই রয়েছে 17 জন। লিওন ভীষণ ক্লান্ত। এদিকটা সর্বপ্রথম যার খেয়াল দেওয়া উচিত সেই দিল। সে হলো এ বাড়ির এই গ্রামের সবচেয়ে রূপবতী গুণবতী রমণীর তুলনা। তুলার বয়স 21 বছর, পড়াশোনা করেছে ক্লাস 7 পর্যন্ত। তারপর থেকেই ঘর সংসারে ব্যস্ত সে। লিওনের প্রাণভোমরা তুলা ছুটে গিয়ে গ্লাসে পানি ভরে আনলো। দীর্ঘ 2 মাস পর তুলা লিওন মুখোমুখি। লিওন তার ঘন পল্লব বিশিষ্ট সুতীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিক্ষেপ করল তুলার সূচারু মুখে। মনে তীব্র অভিমান, প্রশ্নে জর্জরিত বুক, তবুও হৃদয় গহীনে থাকা ভালোবাসার অভিমানগুলো উপচে পড়ল তুলার। হৃদয় পুরুষটির ধারালো দৃষ্টির ভার সইতে না পেরে মস্তক নত করে লাজুক মুখে পানির গ্লাস এগিয়ে ধরল। লিওনের দৃষ্টি তুলাতেই আটক। বুকের ভিতরে মৃদু চিৎকার, তুলারে, কতদিন পর তোকে দেখি। অধৈর্য হৃদয় পরপরই শুধাই, এই তুলা, তুলারে কখন ছুতে দিবি? বুকে আসবি কখন আমার প্রাণ আমার? এক নিঃশ্বাসে পানি পান করে গ্লাস ফেরত দিল লিওন। সঙ্গে সঙ্গে ধেয়ে এলো বড় মামা সিরাজ ভূঁইয়ার প্রশ্নবাক্য, তোমার পাশের মেয়েটা কে লিওন? প্রশ্ন। লিওন খুব ঘৃণা করে প্রশ্নকে। শুধুমাত্র মা আর তুলা ছাড়া কারো প্রশ্নের তোয়াক্কা করে না সে, আর না কখনো উত্তর দেয়। অন্যের করা প্রশ্নবাক্যে বড্ড বিরক্ত হয় সে। ইগোতে লাগে ভীষণ, তেরামো জাগে প্রচণ্ড। অপর ব্যক্তি প্রশ্ন করেছে মানে উনি মরে গেলেও সে উত্তর দেবে না। শাহজাহান লিওন অন্যের প্রশ্নের জবাব দিতে জন্মায়নি, সে শুধু নিজের প্রশ্নের জবাব দেয়। আর তার নিজের মানুষ হচ্ছে মা আর তুলা। মামারা জানে, তবুও বারবার কেন যে ভুল করো। তুলার থেকে দৃষ্টি সরালো লিওন। প্যান্টের পকেটে এক হাত গুঁজে অপর হাতে বুকের বাঁ পাশে বুলাতে বুলাতে মায়ের দিকে তাকালো। মল্লিকা তক্ষণই প্রশ্ন ছুড়ল, মেয়েটা কে? এক পেশে হেসে ভারী কি কণ্ঠে লিওন উত্তর দিল, নাম হানি। পরপরই তুলা এগিয়ে দিল,
বাড়ি কোথায়? কোথায় থেকে এলো তোমার সঙ্গে? তুলার উতলা কণ্ঠ পেতেই লেওন গম্ভীর হয়ে গেল। তুলা তবুও শান্ত হলো না। মল্লিকাও একই প্রশ্ন করলেন। নাম যাই হোক, ও তোমার সঙ্গে কেন? নিয়ে এসেছি তাই। কেন নিয়ে এসেছ? ইচ্ছে। আর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না লেওন। প্রচণ্ড দম্ভের সঙ্গে দৃঢ় পদক্ষেপে নিজের ঘরে দোতলায় চলে গেল। অতি আশ্চর্য হয়ে তার যাওয়ার পানে তাকিয়ে রইল বাড়ির প্রত্যেক সদস্য। শুধু তুলার চোখ অল্প বয়সী হানির দিকে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে হানি। মস্ত বড় বাড়ির মস্ত বড় উঠানে দাঁড়িয়ে আছে সে। বাড়ি ভর্তি মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে তাকে। হঠাৎ তুলা খপ করে তার হাত ধরল, টেনে নিয়ে বারান্দায় বসিয়ে জিজ্ঞেস করল, হানি, তোমার বাড়ি কোথায়? হানি জবাব দিল না। তুলা এবার মিষ্টি হেসে আন্তরিক হওয়ার চেষ্টা করল, বলল, তোমার বাবা মা কোথায়? হানি তাকিয়েই রইল। তুলা খুব সুন্দরী। যেমন সুন্দর মায়াবী তার মুখ, তেমনি সুগঠিত শরীর। গ্রামের যাত্রাপালায় এক নায়িকাকে দেখেছিল হানি। এমনই লম্বা, চিপচিপে গড়ন, সুন্দর মুখ, ধারালো চোখ আর ফুটফুটে হাসি ছিল তার। চুলগুলোও ছিল লম্বা, ঘন কালো। হানি খেয়াল করলো তুলার কানে, নাকে, গলায়, হাতে সব সোনার গহনা। পরনের শাড়িটাও কত সুন্দর। দুই পায়েও নজর কাড়ার নূপুর। সে গরিব ঘরের মেয়ে, এমন গহনা দু চোখে দেখেনি, পড়বে দূরে থাক। তবে তার আপার রূপোর নূপুর ছিল। মাঝে মাঝে সে রূপুর নূপুর সেও পড়ত। হানি শুধু তাকিয়ে আছে, বলছে না কিছুই। মল্লিকা বিরক্ত হয়ে নিজের ঘরে চলে গেল। একটু পরে লেওনের বড় মামা আর ছোট মামার ছেলে মেয়েরা তুলা আর হানির কাছে এলো। সবাই একাধারে প্রশ্ন শুরু করলো হানিকে। বেচারি হতবাক হয়ে শুধু তাকিয়ে রইল, উত্তর দিতে পারল না কিছুই। তুলা বুদ্ধিমতী মেয়ে, তাই ভাবল আস্তে ধীরে সময় নিয়ে মেয়েটি সম্পর্কে জানবে। তাছাড়া লেওন তো আছেই, তার মতো চিন্তা কিসের? হানি কিছু না বললে লেওনের থেকে শুনবে, কোনো সময় লেওনের থেকে শুনে নিতে পারবে, তা খুব ভালো করে জানা আছে তার। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল তোলা। এদিকে লেওনের মামাতো ভাই বোনেরা হানিকে নিয়ে চর্চা করতে ব্যস্ত। মামাতো বোনের মধ্যে সবচেয়ে ছোট সাজ মালতী, ছোট মামার মেয়ে। সবাই সাজ বলে ডাকে। বয়স 12 বছর। সে বলল, তুলা আপা, হানি কি বোবা? বড় মামার ছোট ছেলে রবিন ক্লাস 10-এ পড়ে। সাজের কথা শুনে সে বলল, ঠিক ধরেছিস সাজ, হানি বোবাই হবে। ওদের কথা শুনে তুলারও মনে হলো হানি বোবা, তাই কাজের মেয়ে ডেকে হানির থাকার ব্যবস্থা করে দিতে বলল। রাত 10টা। লেওন বই পড়ছে। সেই সময় তুলার আগমন ঘটল। ঘুমানোর আগে এক গ্লাস গরম গরম দুধ খেতে ভালোবাসে লেওন। তুলা চপল পায়ে এসে দুধের গ্লাস রেখে চলে যেতে উদ্যত হতেই লেওন তার শাড়ির আঁচল টেনে ধরে। তুলা ফিরে তাকাতে গিয়েও ফিরে না। ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে তার অভিমানী অনুভূতি বোঝায়। লেওন হাসে, গম্ভীর প্রকারের এক অদ্ভুত হাসি। তারপর শাড়ির আঁচল ছেড়ে দেয়। তুলা প্রস্তুতি নেই ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার। মুহূর্তেই উচ্চারিত হয় লেওনের আদেশবাণী, দরজা খুলে এসেছিস যে, আটকে আয়। বুকের ভেতর ধক করে ওঠে তুলার। এ আদেশ অগ্রাহ্য করার সাহস বা শক্তি কোনোটাই তার নেই। দরজা আটকে পিছমুখী হয়েই দাঁড়িয়ে রইল তুলা। লেওন দুধ পান করে টেবিলের উপর গ্লাস রাখল। সীসার গ্লাসটি শুধু মৃদু শব্দ করতেই চমকে উঠল তুলা। ফিরে তাকালো তখনই। লেওন মুখ গম্ভীর, দৃঢ় চোয়াল, সুতীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক তুলাকে দেখল। তারপর নিজের পরনের সাদা পাঞ্জাবিটা খুলে ফেলল আচমকা। নিমেষে বলবান শরীরের পেশিবহুল হাত জোড়া দৃশ্যমান হলো। ঢোক গিলল তোলা। লেওন রাজবংশের ছেলে। তার বিস্ময়কর উচ্চতা, বলিষ্ঠ শরীর, দৃঢ় ব্যক্তিত্ব সবকিছুই যেন শাহজাহান ধীরাজের প্রতিচ্ছবি। হবে নাইবা কেন? ধীরাজ যে লেওনের জন্মদাতা, আর তুলা ধীরাজের একমাত্র ভাতিজি। লেওন যেমন রাজবংশের পুত্র, তুলাও রাজবংশীয় কন্যা। ব্যক্তিত্বের দিকে এরা কেউ কারো থেকে কম নয়। তবে তুলা হেরে গেছে এক জায়গাতেই, ওই যে নারী মন। ছোট্টবেলা থেকেই ভালোবাসা মানুষটাকে। শিশুকন্যা থেকে কিশোরীতে পদার্পণ করতে না করতেই মা মল্লিকা মানুষটার সঙ্গে বেঁধে দিয়েছেন।
এ বাঁধন আর 5টা স্বাভাবিক বাঁধনের মতো নয়। এই বাঁধন পবিত্র, যার নাম শুধু প্রেম ভালোবাসাও নয়। এই বাঁধন এই সম্পর্কের নাম বিয়ে। তারা স্বামী স্ত্রী, একে অপরের সবচেয়ে আপনজন। লেওনের গায়ের বর্ণ খুবই কালো। তুলার মতো মেয়ের পাশে দাঁড়ালেও তাকে এক দানবীয় পুরুষ মনে হয়। মজবুত শরীরের ভারিক্কি লেওনের মুখে দাঁড়ি নেই, তবে রাজকীয় মোটা মোচ আছে, যা তার চেহারায় নিজের বাপদাদাদের নিখুঁত প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে সক্ষম। তুলার বুক ধুক ধুক করছে। লেওন ধীরপায়ে দক্ষিণ জানালার কাছটাই গিয়ে দাঁড়ালো। তুলা গিয়ে বিছানায় বসলো চুপচাপ। লেওন জানালা খুলে ফিরে তাকালো তুলার দিকে, বলল, বসলি যে, বাতি নিভিয়ে কাছে আয়। মুহূর্তেই তুলার দৃষ্টি টলমল হয়ে যায়। নীরবে উঠে দাঁড়ায় সে। বাতি নেভাতে মন সায় দেয় না, তবুও বাধ্যতা মেনে বাতি নেভাই। জ্যোৎস্নার আলোয় আলোকিত প্রকৃতি তার এক টুকরো লেওনের ঘরেও এসেছে। সেই আলোতে তুলা পা ভাড়ায়। লেওনের পেছনে গিয়ে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। সে দীর্ঘশ্বাসের শব্দ শুনে চট করে ঘুরে দাঁড়ায় লেওন। তীক্ষ্ণ কণ্ঠে শুধায়, কী কারণে এই দীর্ঘশ্বাস কাছে আসতে বলাই, নাকি 2 মাস দূরে থাকাই? তুলা কি বলবে উত্তর খুঁজে না পেয়ে অনড় দাঁড়িয়ে থাকে। লেওন উত্তর খুঁজতে ঘাড় নিচু করে। তুলার মুখোমুখি হয়ে জ্যোৎস্নার আলোয় তাকিয়ে রয়। চোখ গলে অশ্রু ঝরে তুলার। লেওন সে অশ্রু দেখে এক কদম সরে যায়। এরপর দুহাত দুদিকে মেলে ধরে তুলাকে ডাকে, কাঁদিস না তুলা, বুকে আয়। গলে যায় তুলার মন। ঝড়ের বেগে লেওনের বুকে ঝাঁপিয়ে পড়ে সে। দক্ষিণা হাওয়া এসে ছুঁয়ে দেয় দুটি দেহের এক মনকে। দীর্ঘ 2 মাস পর তুলাকে কাছে পেয়ে উন্মাদ হয়ে পড়ে লেওন। সারা রাত ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখে। তুলা কাঁদে। সুখে বিমোহিত সে কান্নায় লেওনের ভালোবাসা বাড়ে। গভীর হয় সকল আদর। ফজরের আজান ধ্বনি কানে আসতেই লেওনকে সরিয়ে দেয় তুলা। আশপাশ হাতড়ে পরনে শাড়িটা খুঁজে পায়। বাতি জ্বালানো নিষেধ। বাতি জ্বালালেই মানুষটার কাঁচা ঘুম ভেঙে যাবে। তারপর আগুন চোখে তাকিয়ে বলবে, কতদিন বলেছি এ সময় বাতি জ্বালিয়ে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিবি না তুলা। তাই অন্ধকারেই কষ্ট করে শাড়ি পরে নেই তুলা। তারপর পা টিপে টিপে লেওনের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। দীর্ঘ সময় গোসল করে শরীরের ব্যথা কমায়। এরপর ভেজা কাপড় পাল্টে খুব সুখী রমণী হয়ে গোসলঘর থেকে বেরোয়। গৌরবগৃহ নামের বাড়িটা বিশাল বড়। এ বাড়িতে সদস্য সংখ্যাও অনেক। বাড়ির এক ভাগে নিচতলায় থাকে কাজের লোকেরা। সেই ভাগেই জায়গা হয়েছে হানির। ভানুমতি এ বাড়ির অনেক পুরনো কাজের মহিলা। সবাই তাকে ভানু খালা বলে ডাকে। ভানু খালার ঘরে জায়গা হয়েছে হানির। রাতে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছে হানি। সকালবেলা ভানু খালার ডাকে ঘুম ভাঙল। হানি কারোর সাথে এখন পর্যন্ত একটি কথাও বলেনি। সবার ধারণা হানি বোবা। সকালের নাস্তায় গুড়মুড়ি দেওয়া হলো হানিকে। ভানুখালা আর হানি দুজন মিলে গুড়মুড়ি খেলো। এরপর ভানুখালা চলে গেল কাজে। হানি একাকী বসে থাকতে থাকতে বিরক্ত বোধ করলো। বিরক্তি কাটাতে সে পা বাড়ালো দরজার বাইরে। প্রথমে নজরে পড়ল বাড়ির সকল কাজের মানুষদের। সবাই ছোটাছুটি করে কাজ করছে। হানির গুটি গুটি পায়ে এগোতে থাকে। তার দৃষ্টি ঘুরে ফিরে মন খুঁজছে কাউকে। দেখা হয় সাজের সঙ্গে। সে স্কুল ব্যাগ কাঁধে বেরোচ্ছে। তার হাত ধরে আছে সুনাম মামা, এবাড়ির আরেকজন কাজের মানুষ। এনার দায়িত্ব সাজকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা। এর আগে মামাদের ছেলে সজল, রবিন এদেরও স্কুলে নিয়ে এসেছে। এখন তারা বড় হয়েছে। সুনাম মামাকে আর প্রয়োজন নেই। সাজ এখনও বেশ ছোট, তাই সুনাম মামা দায়িত্ব পালনে সর্বদা সোচ্চার। হানি ফেল করে তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছে। হঠাৎ দোতলার সিঁড়ির দিকে নজর পড়ল। প্রচণ্ড তাড়া নিয়ে তুলা নামছে। তুলার সৌন্দর্য দেখে হানির চোখ দুটো ঘন ঘন পলক ফেলে। আজ কালো রঙের জামদানি পরেছে তুলা। তার ফর্সা ত্বকে কালো রঙের জামদানি চকচক করছে। কানে সোনার ঝুমকো, নাকে বড়সড় সোনার নাকফুল, গলায় মোটা চেইন, দুহাতে চুড়ি, পায়ের নূপুর শব্দ তুলছে ঝুনঝুনা ঝুনঝুন। হানির চোখে বিস্ময়।
এমন ধারালো সুন্দর মেয়ে মানুষ সে এর আগে কখনো দেখেনি। তুলা ছুটছে রান্নাঘরে। হানি ঘোরের মাথায় তার পিছু নিল। তুলা রান্নাঘরে গিয়ে চুলায় গরম পানি দিল। লেওনের ওঠার সময় হয়েছে। ঘুম ভাঙার পর ধোঁয়া ওঠা গরম চা পান করে মাথা পরিষ্কার করে লেওন। অন্য দিনের তুলনায় আজ তুলা খুব স্বতঃস্ফূর্ত। তুলাকে এই রূপে দেখে বাড়ির সবার মনও ফুরফুরে হয়ে গেল। তুলা খুশি মনে লেওনের ঠিক আছে। মাথা ঠান্ডা লেওনের। লেওনকে আপাদমস্তক বুঝতে তুলার চোখ আর মুখই যথেষ্ট। চা বানানো শেষ। তুলা ছুটল সিঁড়ির দিকে। মুখে ডাকলো, এমদাদ ভাই। উঠান পেরিয়ে দৌড়ে এলো এমদাদ ভাই। এক প্যাকেট সিগারেট চায়ের কাপের পাশে ট্রেতে রেখে ফিরে গেল সে। তুলা হাসল। নিশ্চিত মনে সিঁড়ি বেয়ে উঠে গেল লেওনের ঘরে। ঘুম থেকে উঠে গোসল সেরে নিয়েছে লেওন। তুলা তখনই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করল। চোখ দুটো জুড়িয়ে গেল লেওনের। মুগ্ধতায় বুঁদ হয়ে বিড়বিড় করে বলল, তুলা, তুলা রে, দিন দিন তোর সৌন্দর্য সীমা ছাড়াচ্ছে। লেওনের দৃষ্টিতেই সবটা বুঝে নিল তোলা। একরাশ লাজুকতা এসে ভর করল ওর চোখে মুখে। চায়ের কাপ এগিয়ে দিতে হাত কাঁপল একটু। লেওন চায়ের কাপটা সরিয়ে টেবিলে রাখল। তোলার চোখে প্রশ্ন, চা খাবেন না? উত্তরে এক পেশে হেসে খুব কৌশলে তাকে কোলে বসালো লেওন। ঘাড়ে নাক ডুবিয়ে ঘ্রাণ নিল তুলতুলে নরম শরীরের। তুলা ফিসফিস করে বলল, দরজা খুলে এসেছি। পরপরই লেওনের ভারী কি কণ্ঠ, এ ঘরের আশেপাশে তুই ছাড়া কেউ আসে না তুলা। লেওনের স্পর্শ আরও গভীর হয়। তুলা বলে, চা ঠান্ডা হলো। লেওন উন্মাদ, তুলাতে বিভোর। তবুও কিভাবে যেন ওর দৃষ্টি হঠাৎ দরজার দিকে চলে যায়। অমনি চোখ মুখ কঠিন হয়ে ওঠে। কে? চমকে উঠে দাঁড়ায় তুলা। পড়ে যাওয়া ঘুমটা তুলে দ্রুত। এরপর দরজার দিকে এগিয়ে যেতেই দেখতে পায় হানিকে। মুহূর্তেই তুলার মুখ শক্ত হয়। এত বড় স্পর্ধা হানির! তার আর লেওনের ঘনিষ্ঠ সময়ে ঘরে উঁকি দেয়। তুলার পেছন পেছন লেওনও এগিয়ে আসে। দেখতে পাই সদ্য কিশোরী পা দেওয়া এক নারীকে। তার নাম হানি। মাঝামাঝি উচ্চতায় চিপচিপে গড়ন, গায়ের বর্ণ সোনালি, চোখ দুটো সরল মায়া মেশানো, তরতরা নাক, পাতলা মসৃণ ঠোঁট, গলার হাড়গুলো বেরিয়ে এসেছে। পরনে পুরনো ছেঁড়া একটা সুতি শাড়ি। চুলগুলোই কতদিনের জট লেগেছে কে জানে। পা দুটোতে ময়লা লেগে আছে। কেউ কি হানিকে হাত পা ধোয়ার সুযোগ করে দেয়নি? কেউ কি ওকে একটা কাপড় হাতে ধরিয়ে বলেনি, এটা পরে নাও মেয়ে? এ বাড়িতে কাজের মেয়েরাও ছেঁড়া কাপড় পরে না। মুহূর্তেই লেওন অনুভব করে ভুলটা তারই। তুমি এখানে কি করছো? তুলার কণ্ঠে রাগ। লেওন ঘাড় ঘুরিয়ে তুলার দিকে তাকালো। হানি ভয়ে কাঁপছে। তুলার কণ্ঠে আরও উঁচু হলো, কোন সাহসে এ ঘরে উকি দিচ্ছিলে? হানির কাপড় বাড়ে। মুহূর্তেই ছুটে যায় লেওনের কাছে। একদম লেওনের পেছনে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে। থরথর করে কাঁপছে ওর পুরো শরীর। আকস্মিক হানির কাণ্ড দেখে তুলার চোখে বিস্ময় ফোটে। বিস্মিত হয়ে লেওনে ঘুরে দাঁড়ায় হানির দিকে। সঙ্গে সঙ্গে হানি মাথা তোলে। বিস্ময়কর উচ্চতার মানুষটার চোখে চোখ মেলাই। হানির সরল দৃষ্টিতে লেওনের প্রতি তীব্র বিশ্বাস। এই বিশ্বাস কিসের ভিত্তিতে? হানির বাহু টেনে লেওনের সামনে থেকে সরিয়ে আনে তোলা। চোখ রাঙিয়ে প্রশ্ন করে, ওনার পেছনে কেন লুকাচ্ছ? উনি তোমাকে বাঁচাবে? প্রশ্ন ছুটতে চটজলদি মাথা নাড়ায় হানি। তুলা আশ্চর্য হয়ে যায়। লেওনের দৃষ্টি স্তম্ভিত। তুলার কৌতূহল জাগে ভীষণ। উঁচু গলায় নামিয়ে নিচু কণ্ঠে শোধায়, কেন মনে হয় উনি তোমাকে বাঁচাবে? লেওন তাকিয়ে আছে হানির দিকে। এবারে হানিও তাকালো তার দিকে। বুক ভর্তি আত্মবিশ্বাস নিয়ে বলল, কাইল বাঁচাইছে, আজ বাঁচাবো না কে? হানির সরল ভাষায় লেওনের চোখ কপালে ওঠে। তুলা বিস্মিত হয়। এই মেয়ে তবে বোবা নয়, কথা জানে বেশ। তার মানে লেওন মেয়েটাকে গতকাল কোনো বিপদ থেকে বাঁচিয়ে এনেছে। তুলা সতর্ক হয়। হানিকে চাপা সরে আদেশ করে, এই ঘর ছাড়ো, চলে যাও নিচে। হানি চলে যাওয়া দূরে থাক,
একটুখানি নড়লও না। তুলা এতে রেগে গেল ভীষণ। এই একরত্তি মেয়ের এত স্পর্ধা! লিওন খেয়াল করলো তার অর্ধাঙ্গিনী রেগে যাচ্ছে। রাগের তুলাতে কি আশ্চর্য সৌন্দর্য যে ভর করে! লিওন মুগ্ধ হয়ে যায়। এখনও হলো। তুলা চিৎকার করে উঠল, বেরিয়ে যাও! হানি বেরোলো না। লিওন তুলার থেকে দৃষ্টি সরিয়ে হানির দিকে তাকালো। বড্ড তেঁড়া মেয়ে তো। তার বউ এত বড় বড় ধমক দিচ্ছে, তবুও যাচ্ছে না। হাসি পেয়ে গেল খুব। তবুও তুলাকে তো বেশি রাগানো যাবে না। অতিরিক্ত রাগলে আবার শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই সে এবার হানিকে ঘর থেকে বের করার উদ্যোগ নিল। খুব শান্তভাবে বলল, হানি, বেরিয়ে যাও। একবার লিওনের দিকে তাকিয়ে বেরিয়ে গেল হানি। তুলা অবিশ্বাস্য দৃষ্টিতে হানির যাওয়ার পানে তাকিয়ে রইল। লিওন মুচকি মুচকি হাসতে হাসতে গিয়ে বসল বিছানায়। তুলা এবার দৃষ্টি ফিরিয়ে এনে লিওনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সে দৃষ্টিতে লিওন তাকাতেই আগুন জল হয়ে গেল। এখন তুলার চোখ টলমল করছে। মেঝেতে ধপাধপ পা ফেলে এগিয়ে এলো তুলা। কণ্ঠস্বর নিচু অথচ কঠিন করে বলল, মেয়েটা কে লিওন? লিওন বাঁকা হেসে সিগারেট ধরালো। তুলা অসহনীয় কণ্ঠে বলল, আমার উত্তর চাই। সিগারেটের ধোঁয়া ছেড়ে চায়ের কাপে চুমুক দিল লিওন। তুলার দৃষ্টি দৃঢ় হয়। লিওন তাকায় সে দৃঢ় হয়ে আসা দৃষ্টিতে। বলে, উত্তর তো তোকেই দিই। তাহলে এখন দিচ্ছ না কেন? অধৈর্য হইস না। আচমকা মেঝেতে বসে পড়ল তোলা। নরম গলায় বলল, আর ধৈর্য ধরতে পারছি না আমি। কেন পারছিস না? বাচ্চা একটা মেয়ে, এত ভয় কেন পাচ্ছিস? ভয় পাচ্ছি মানে? আর বাচ্চা মেয়ে মানে কি? সতীনের ভয় নেই বলছিস? হু হু করে কেঁদে ফেলল তোলা। লিওনের মুচকি হাসিটা বাড়ল এতে। তোলা কাঁদতে কাঁদতে বলল, আপনি সবটা বুঝেও আমাকে আতঙ্কে রাখছেন। কিসের আতঙ্ক? অমন বাচ্চা মেয়ে নিয়ে আতঙ্কের কি আছে? তুলা চটে গেল। মেয়ের আবার বাচ্চা? বুড়ি কি? পুরুষ মানুষের তো মেয়ে হলেই হয়, আর আপনি তো রাজপুরুষ। তুলা সহসা চমকে উঠল তুলা। লিওন রাজবংশের ছেলে। এই সত্যিটা লিওন সহ্য করতে পারে না, জানে তুলা, তবুও মুখ ফসকে বলে ফেলেছে। লিওনের চোখ কঠিন হয়ে গেছে, চোয়াল জোড়া শক্ত। তুলা উঠে এসে লিওনের পাশে বসল। কাঁধে মাথা রেখে নরম সুরে বলল, ক্ষমা করবেন। লিওন উঠে গেল শটান। কাট কাট গলায় বলতে শুরু করল গতরাতের ঘটনা। তুলা নির্বাক শ্রোতা। ব্যবসার উদ্দেশ্যে মাঝে মাঝেই বিভিন্ন শহর আর দেশে যেতে হয় লিওনকে। কিন্তু এবার গিয়েছিল সে এক গ্রামে। সেখানে বড় মামা এক জমি দেখেছিল। লিওন গিয়ে সে জমি দেখতেই পছন্দ হয়ে যায় খুব। ওই গ্রামে লিওনের বড় খালার শ্বশুরবাড়ি, তাই সেখানেই অবস্থান করে। পাশাপাশি জমি দেখে শুনে একদম নিজের নামে দলিলও করে নেয়। এরপর পরিকল্পনা করতে থাকে এই জমিতে কিসের ব্যবসা করা যায়। অনেক ভেবেচিন্তে সে মস্ত বড় এক পুকুর কাটে। উদ্দেশ্য মাছ চাষ করা। 2 মাস সময় কেটে যায়, তবুও পুকুর কাটার কাজ সম্পন্ন হয় না। এদিকে তুলাকে দেখার জন্য লিওনের মন উতলা হয়ে যায়। সে মধ্যরাতেই তার 4 জন রক্ষী নিয়ে বেরিয়ে পড়ে। ঘন জঙ্গল পেরোনোর সময় আকস্মিক শুনতে পায় মেয়ে লোকের কান্না। চতুর লিওন কান সজাগ করে, মশাল হাতে রক্ষীদের ইশারা করে পিছু নিতে। তারা পথ বদলে বাম দিকের জঙ্গলে ঢুকে দেখতে পায় 4-5 জন পুরুষ মিলে এক অল্প বয়সী এক মেয়েকে টেনে হিঁচড়ে কোথায় যেন নেওয়ার চেষ্টা করে। বাচ্চা একটা মেয়েকে দুর্বল পেয়ে এমন বলবান 4 জন পুরুষ সুবিধা করছে। মাথা খারাপ হয়ে যায় লিওনের। রক্ষীদের ইশারা করতেই তারা ঝাঁপিয়ে পড়ে হিংস্র 4 পুরুষের উপর। হানির সঙ্গে লিওনের দেখা হয় সেই ক্ষণেই। ভয়ে জর্জরিত মেয়েটা লিওনের আঁকড়ে ধরে বাঁচার তাগিদে। লিওন অনায়াসে আশ্রয় দেয় হানিকে। এরপর অনেকক্ষণ জিজ্ঞাসা করে, নাম কি, বাড়ি কোথায়? হানি নিজের নাম ছাড়া সেই রাতে আর কিছুই বলতে পারে না। ভয়ে থরথর করে শুধু কাঁপতে থাকে। লিওন তখন জিজ্ঞেস করে, আমার সাথে যাবে? হানি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। সম্মতি পেয়ে হানিকে নিজের বাড়িতে নিয়ে আসে লিওন। সেই রাতে হানি যদি একবার অসম্মত হতো, লিওন তাকে নিয়ে আসতো না। হানি এখানে এসেছে সম্পূর্ণ তার নিজের ইচ্ছাতে। সব কথা শুনে তুলা স্বাভাবিক হয়। বিস্ময় প্রকাশ করে শুধাই, আপনি যদি ঠিক সময়ে ওখানে না পৌঁছাতেন মেয়েটার কি হতো?
লিওন সিগারেটের ধোঁয়া ওড়ায়। তুলা নিজে থেকেই উত্তর দেয়, সাংঘাতিক কিছু ঘটে যেত। এরপর একটু থামে, লিওনের দিকে তাকায়, মিষ্টি হেসে বলে, এজন্যই বুঝি হানি আপনাকে রক্ষকর্তা বলে? লিওন হাসে পাত্তাহীনভাবে। তুলা ফের বলে, হানিকে কি তাহলে এ বাড়িতে রেখে দেবেন? লিওন নিরুত্তর। তুলা আবার বলে, নিজের ইচ্ছেতে যখন এসেছে রেখে দিন। আমার কাজ যে করত, ওই যে রূপা, তার যেন কি অসুখ হয়েছে। তার মা এসে খবর দিল রূপা আসতে পারবে না, বড় অসুখ পড়েছে। আমি কবিরাজ পাঠিয়ে দিয়েছি, সঙ্গে কিছু টাকাও। রূপা যতদিন না আসতে পারে, রূপার পরিবর্তে হানিকে কাজে লাগাই। আমার কি কাজ? আসলে আপনার অনুপস্থিতিতে আমার একজন সঙ্গী তো দরকার। লিওন জবাব দেয় না। তুলা জানে তার সিদ্ধান্ত, তার ইচ্ছেতে আপত্তি করবে না লিওন। তাই বলল, তাহলে ভানুখালাকে গিয়ে বলি হানিকে পয় পরিষ্কার করে ভালো কাপড় পরিয়ে দিতে। বাকি যা বোঝানোর আমি বুঝিয়ে দেব। লিওন শান্ত চোখে তাকালো। তুলা হাসলো একটু, বলল, যাই, নিচে যাই। আপনার খাবারও গোছাতে হবে। ঠিক সময় চলে আসবেন কিন্তু, ডাকতে আর উপরে আসতে পারবো না। লিওনের দৃষ্টি ছোট হয়। তুলাও দৃষ্টিতে না তাকিয়েই চটপট বেরিয়ে যায়। সে জানে ঘরে এসে তোষামোদ না করলে লিওন নিচে খেতে যাবে না, তার আসতেই হবে আবার। তবুও আসবে না বলে চলে গেল। সে নিজেও জানে ঠিক সময় ঠিকই আসবে, তোষামোদ করে স্বামীকে নিয়ে যাবে বাড়ির সবার সঙ্গে খাবার খেতে। তুলার তোষামোদ ছাড়া যেখানে লিওনের নিঃশ্বাস চলে না, সেখানে গলা দিয়ে খাবার নামবে কি করে? হানিকে তুলার ব্যক্তিগত দাসী নিযুক্ত করা হলো। এ খবর মল্লিকার কানে গেলে সে ডেকে পাঠালো তুলাকে। তসবি হাতে নিজের ঘরে বসে আছে মল্লিকা। তুলা দরজায় কড়া নেড়ে ঘরে প্রবেশের অনুমতি চেয়ে বলল, আসবো আম্মা? মল্লিকা সঙ্গে সঙ্গে অনুমতি দিল। আসো তুলা মা, আসো। তুলা ঘরে ঢুকতেই মল্লিকা উঠে তসবি রেখে দিল। তুলা দাঁড়িয়ে আছে। মল্লিকা তাকে বসতে বললে চুপচাপ গিয়ে বিছানায় বসল। অপেক্ষা করতে লাগলো শাশুড়ির প্রশ্নের মুখোমুখি হবার জন্য। মল্লিকা তার অপেক্ষা দীর্ঘ করল না। তুলার পাশে বসতে বসতে বলল, একদিনের দেখা একটা মেয়ের কি নিজের দাসী করা ঠিক হইল মা? তুলা এবার খুব মিষ্টি করে হাসল। মল্লিকা একধানে তাকিয়ে আছে তার সুন্দরী পুত্রবধূর দিকে। তুলা বলল, ছোট মেয়ে আম্মা, শিখিয়ে পড়িয়ে নিলেই হবে। মেয়ে লোকের আবার ছোট বড় কি? 8 বছর বয়সের পর সব মেয়েই সমান, হোক 28 বা 18। ঢোক গিলল তুলা, নরম গলায় বলল, এই মেয়ের 18 হয়নি আম্মা, বয়স 13-14 হবে। মল্লিকার ভ্রুজোড়া কুঁচকে গেল। মাঝে মাঝে তুলাকে খুব বোকা আর সরল মনে হয়। আদতে তুলা তেমন ধরনের মেয়ে নয়। সে খুব দৃঢ়প্রব ব্যক্তিত্বের, সাহসী এবং বুদ্ধিমতী নারী। তার যেমন বুক ভর্তি মায়া ভালোবাসা আছে, ঠিক তেমনি প্রয়োজনে সে হিংস্র বাঘিনীও হতে পারে। দীর্ঘশ্বাস ছাড়ল মল্লিকা, বলল, যাচাই বাছাই কইরা নিও তুলা মা। আপনি চিন্তা করবেন না আম্মা, আমি অত কাঁচা কাজ করব না, ভরসা করতে পারেন আমাকে। মল্লিকার দৃঢ় মুখ এবার সরল হলো। মৃদু হেসে বলল, তুমিই তো আমার ভরসা গো মা। তুলা মস্তক নত করে হাসে। মল্লিকা এবার একটু কাছে ঘেঁষে তার ফিসফিস করে শুধাই, যেটা বলছিলাম মাথায় আছে? বলছো নয়ন রে? আকস্মিক মনে পড়তেই লজ্জায় মিয়ে গেল তুলা। মাথা এদিক ওদিক ঘুরিয়ে না বোঝালো। মল্লিকার দৃষ্টিজোড়া ছোট হয়ে গেল এতে। বলল, আর কত অপেক্ষা করবা মা? দিন যে ফুরিয়ে আসতেছে, এইবার নাতি নাতনির মুখ দেখাও। তোমাদের এখন বংশবৃদ্ধি দরকার মা, আর দেরি করো না। তুলার লজ্জা প্রগাঢ় হয়। সে আর শাশুড়ির সামনে বসে থাকতে পারে না। চট করে উঠে দাঁড়িয়ে পালাতে উদ্যত হয়। আমি এখন আসি আম্মা। মল্লিকা অনুমতি দেয় না, বরং তুলার মাথায় আরও ভালো করে গেঁজে দেয়। বলে, স্বামী স্ত্রী সম্পর্ক কখন পরিপূর্ণতা লাভ করে জানো? যখন তাদের কোল আলো করে সন্তান আসে, দুজনের অংশ মিলে একটা প্রাণ তৈরি হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। তুলার হৃদয় কেঁপে ওঠে, শরীর জুড়ে বয়ে যায় শিহরণ। এবার সত্যি সময় এসেছে, লিওনের সন্তানের মা হবে সে। মল্লিকা অনুমতি দেয় চলে যাওয়ার জন্য। তুলা এক ছুটে পালায় শাশুড়ির ঘর থেকে।
ভানুখালা হানিকে তৈরি করে দিয়েছে। তুলা একবার পরখ করে নিল। সে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। তার আশেপাশের সব কিছু খুব গুছিয়ে রাখে। অপরিষ্কার নোংরা অগোছালো জিনিসপত্র তার একদম পছন্দ নয়। তাই নিজের ঘরে ডেকে পাঠিয়েছে হানিকে। হানি এলে আপাদমস্তক তাকে দেখে নিল একবার। ভানুখালা বেশ সাজিয়েছে। নীল রঙের তাঁতের শাড়ি পরিয়েছে, কানে গলায় হাতে পায়ে রূপুর গহনায় মুড়িয়েছে, চুলে বিনুনি গেঁথে আগা বেঁধেছে রূপুর কাঁটা দিয়ে। তুলার চোখ জুড়িয়ে গেল। মেয়েটা দেখতে মিষ্টি ভেবেই হাত টেনে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। এরপর কাজলের কৌটা বের করে বলল, চোখে কাজল দাও। হানি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তুলার দিকে। তুলা বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? ভানুখালা কিছু বলেনি তোমাকে? হানি এদিক ওদিক মাথা নাড়িয়ে না বোঝালো। তুলা একগাল হেসে নিজেই হানিকে কাজল দিয়ে দিল। তারপর একটা নীল রঙের টিপ পরিয়ে দিয়ে বলল, আজ থেকে তোমাকে আমার দাসী নিযুক্ত করা হয়েছে। ভয় পেও না, আমার তেমন কাজ নেই। সারাক্ষণ আমাকে সঙ্গ দেওয়াই হবে তোমার কাজ। ঘন ঘন চোখের পলক ফেলল হানি। তুলা এক মুহূর্ত ভাবল কিছু, তারপর শুধালো, তুমি কি কি কাজ পারো হানি? হানি নিচু গলায় থেমে থেমে বলল, ভাত রাঁধন পারি, উঠান ঝাড়া পারি, ছাই তোলাও পারি, উকুন আনতে পারি, আর কাপড় ধোয়া পারি। হানির কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল তুলা। তার হাসির শব্দ শুনে ভয় পেয়ে গেল হানি। তুলা হাসতে হাসতে হানির কাঁধে মৃদু চাপড় দিয়ে বলল, বাহ বাহ, উকুন আনতে পারো? আমার মাথায় তো উকুন নেই হানি। আমার স্বামীর মাথায় উকুনওয়ালা মেয়ে মানুষ পছন্দ করে না। বলেই হানির হাত টেনে 3 তলা পেরিয়ে ছাদে গেল চলে। উদ্দেশ্য হানির সঙ্গে গল্প করা। বড় মামি ছাদে আচার শুকাতে দিয়েছেন। তুলা গিয়ে একপাশ থেকে আচার তুলে হানিকে একটু দিল, নিজেও নিল। তারপর আচার খেতে খেতে গিয়ে বসলো দোলনায়। হানি দাঁড়িয়ে আছে। তুলা তাকে পাশে বসতে বলল। সঙ্গে সঙ্গে হানি গিয়ে বসলো পাশে। তুলা বলল, তোমার বাড়ির কথা মনে পড়েনি হানি? হানি মাথা নাড়িয়ে না করলো। তুলা ফের শুধালো, বাবা মায়ের কথা? হানি নিশ্চুপ, নিরুত্তর, প্রতিক্রিয়াহীন। বুদ্ধিমতী তুলা তখন বলল, তাহলে কার কথা মনে পড়ে তোমার? এবারে হানি উত্তর দিল, আপা। তুলা অবাক হয়ে বলল, তোমার আপা আছে? নেই। তাহলে? মইরা গেছে। চমকে উঠল তুলা। মইরা গেছে কথাটায় কি ক্ষোভ মিশেছিল। হানির কণ্ঠ কেমন অদ্ভুত লাগলো এখন। পরক্ষণেই মনের ভুল ভেবে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলল। মায়া ভরে তাকালো হানির দিকে, বলল, আহারে, মন খারাপ করো না। আজ থেকে তুমি আমাকে আপা বলে ডাকবে, কেমন? হানি মাথা কাত করল। তুলা হাসল, সুন্দর প্রশ্রয়ের হাসি। তারপর হানিকে বলতে লাগলো সে রোজ কি কি করতে ভালোবাসে, আর কোন কোন কাজে হানি সঙ্গ লাগবে। হানি সবটা মনোযোগ দিয়ে শুনল। কিছুক্ষণ পরে ছাদে উপস্থিতি ঘটল শাহজাহান লেওনের। লেওনের সঙ্গে আরও কয়েকজন লোক, তাদের সঙ্গে ম্যানেজার সাহেবও রয়েছে। এমন সময়ে এখানে লেওনকে দেখে আতঙ্কিত হলো তুলা। চটজলদি উঠে দাঁড়িয়ে মাথায় লম্বা করে ঘোমটা টানল। লেওন ম্যানেজার সাহেব সহ সবাইকে ছাদ ঘরের দিকে চলে যেতে বলল। এরপর সে মৃদু পায়ে এগিয়ে এলো তুলার কাছে। গুরুগম্ভীর মুখে তাকিয়ে রইল কতক্ষণ। তুলা আমতা আমতা মনোভাবে ঠাঁই দাঁড়িয়ে। হানি চুপচাপ বসে আছে। তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই, তবে তার দৃষ্টি লম্বা লম্বা চৌড়া কৃষ্ণাঙ্গ গম্ভীর লেওনের দিকে। অথচ লেওন হানিকে খেয়ালই করল না। সে সম্পূর্ণ মনোযোগী তার স্ত্রীর প্রতি। এখানে কি করছিস? হানির সঙ্গে গল্প করছিলাম। আপনি এ সময়ে? বলেছিলাম তোকে আজ মিটিং আছে, আর সেটা বাড়িতেই করব। চমকে উঠল তুলা। হঠাৎ মনে পড়েছে এভাবে জিভ কামড়ে ধরল। লেওনের দৃষ্টিজোড়া ছোট হলো এতে। ধীর কণ্ঠে বলল, খুবই আশ্চর্যজনক ঘটনা। আমার বলা কোনো কথা তুই ভুলে গেছিস। আর এক মুহূর্ত দাঁড়ালো না লেওন, চলে গেল গটগট পায়ে। ছাদ ঘরে ঢোকার পূর্বে ঘাড় ঘুরিয়ে তুলার দিকে তাকালো একবার। ও দৃষ্টির অর্থ এক্ষুনি নিচে যাবি তুলা। এক্ষুনি মানে এক্ষুনি। সহসা তুলার বুকের ভেতর কেমন যেন করে উঠল। সে হন্তদন্ত হয়ে হানিকে নিয়ে নিচে নেমে গেল। হানি অবুঝ চোখে সবটাই দেখল, বুঝল না কিছুই।
তবে লেওনের গুরুগম্ভীর মুখটা তার মনে পড়তে লাগলো বারবার। কিন্তু কেন? তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, প্রিয়তম আমার ওগো প্রিয় পুরুষ, ৩০তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা রইল। আজ তোলার অর্ধাঙ্গ শাহজাহান লেওনের জন্মদিন, তাই চিঠিতে রবীন্দ্র ঠাকুরের কবিতার লাইন লিখে সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানালো তোলা। চিঠির লেখাটা আবার তার নতুন দাসী হানিকে একবার পড়ে শোনালো। তারপর হানির সামনেই লেখাগুলোর উপর আলতো হাত বুলিয়ে চুমু খেল। এরপর চিঠি ভাঁজ করে রেখে দিল লেওনের বালিশের তলায়। হানি ফেলফেল করে তাকিয়ে আছে। তুলা ওর চাউনি দেখে মুচকি হাসল। থুতনিতে আলতো ছুঁয়ে ছুধালো, লজ্জা পেলি হানি? ঘন ঘন চোখের পাপড়ি ঝাপটালো হানি। এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল, না। তোলা ফিক করে হেসে বলল, তুই কিরে হানি, কিছুতেই দেখি লজ্জা পাস না? কথাটা বলে হানির হাত ধরে চঞ্চল পায়ে বেরিয়ে গেল সে। সকাল সকাল লেওন খুব ব্যস্ত, আজ আর রাত নামার আগে ঘরে ফিরবে না। তাই সে হানিকে নিয়ে তাদের পুকুর ঘাটে চলে গেল। পুকুরটা বাড়ির পেছনে, বাগান ঘরের পাশে ছোট্ট একটা পুকুর। পুকুরের চারপাশ এত পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই মন ভালো হয়ে যায়। পুকুর পাড়ে আবার ইট গেঁথে বসার জায়গা করে দেওয়া। তুলা হানিকে নিয়ে গিয়ে ওখানেই বসলো। হানি আশেপাশে দৃষ্টি বুলিয়ে বাগান ঘরে আটকাইতেই তুলা মিষ্টি হেসে বলল, এই ঘরটা তোর রক্ষাকর্তা, মানে আমার স্বামীর সবচেয়ে প্রিয় ঘর। যখনই কোনো শুভ দিন আসে আমরা এ ঘরে এসে সময় কাটাই, রাত্রি যাপন করি। আমাদের প্রথম বাসরও হয়েছে এই ঘরে। আচমকা কথাটা বলেই লজ্জায় চুপ হয়ে গেল তুলা। আর চোখে হানিকে দেখল একবার। মেয়েটা বরাবরের মতো এখনও গম্ভীর। এবার বেশ অবাক হলো তোলা। চোখ ছোট ছোট করে বলল, বাসর মানে কি বুঝিস তুই? চট করে উত্তর দিল হানি, আমি এখনও বাসর করি নাই, তাই বুঝি না। তুলার চোখে মুখে বিস্ময় প্রকাশ পেল। বিস্ময়াপন্ন কণ্ঠে সে ফের শুধালো, তুই তো মনে হচ্ছে সবই বুঝিস হানি, বয়স ভেদে তুই অনেক বেশি বড় মনে হচ্ছে। হানির মস্তক নত হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলল তোলা। আকস্মিক দুষ্টু হাসির দেখা মিলল তার ঠোঁটে। আর কথা বাড়ালো না। এবার কাজের পালা। হানিকে নিয়ে সে বাগান ঘরে গেল। ইট সিমেন্ট দিয়ে তৈরি ছোট্ট একটা ঘর, কোনো রঙের ছিটে ফোটা নেই। বাইরের দৃশ্য এমন হলেও ভেতরের দৃশ্য খুবই মনোরঞ্জন। চারপাশ বাহারি রকমের তাজা ফুল দিয়ে সাজানো। হরেক রকম এই ফুলের ঘ্রাণে হানির মুখের গম্ভীর ভাবটা কাটতে শুরু করলো। তোলা খেয়াল করলো হানিকে। পাশাপাশি ঘর জুড়ে ঘুরে ঘুরে ফুলগুলো ছুঁয়ে দেখতে লাগলো। হানির নজর তখন বিছানায় কোণে থাকা ছোট্ট টেবিলে, যেখানে একটি মাটির ফুলদানিতে তাজা গোলাপ গুচ্ছ রাখা। আনমনেই হানির পা দুটো এগিয়ে চলল সেদিকে। গোলাপ স্পর্শ করতেই নিতেই তুলা খপ করে ওর হাত ধরে ফেলল। চোখ রাঙিয়ে বলল, এই ফুল আমার রাজার জন্য। দৃষ্টি ধীর হলো হানির। তুলা মুহূর্তে ওর হাত ছেড়ে বিছানার এক কোণে গিয়ে বসল। তারপর পা ঝুলাতে ঝুলাতে বলল, এই ঘর আজ এভাবে সাজানো হয়েছে কেন জানিস? এখানে আজ আমার আর তোর রক্ষাকর্তা, মানে আমার রাজপুরুষের ফুলসজ্জা হবে। সারা রাত আমরা পরস্পরকে ভালোবাসব। হানি প্রতিক্রিয়াহীন। পুকুর ঘাট থেকে তখনই ডাক এলো সাঁঝমালতির। লেওনের ছোট মামার 12 বছর বয়সী মেয়ে সাঁঝমালতির ডাকে তড়িৎ বাগানঘর থেকে বেরিয়ে পড়ল তোলা। হানি বেরোলো না। সাঁঝমালতি হাঁপাচ্ছে খুব। তোলা গিয়ে শোধালো, কি হয়েছে সাঁঝ? তাড়াতাড়ি এসো ভাবি, ভাইয়ার হাত কেটে রক্ত পড়ছে। সাঁঝের মুখে ভীত কণ্ঠে এমন বাক্য শুনতেই তুলার বুকের ভেতর চিরিক দিয়ে উঠল। এক মুহূর্ত স্থির থাকতে পারল না সে। ছুটতে ছুটতে গিয়ে পৌঁছালো গৌরবগৃহের দোরগোড়ায়। দেখতে পেল লেওনকে ঘিরে রয়েছে বাড়ির প্রতিটি সদস্য। বাম হাতের অনামিকায় রক্ত ঝরছে। মা মল্লিকা চোখের জল ফেলতে ফেলতে সেই রক্ত পরিষ্কার করে দিচ্ছে। তুলার চোখ গলে অশ্রু নামল। তড়িৎ গিয়ে চিকিৎসা বক্স নিয়ে এসে লেওনের সামনে ধপ করে বসে পড়ল সে। নিমেষে লেওনের মুখে হাসি ফুটল। তাকে ঘিরে তুলার এই উতলা রূপ হৃদয়পূরক যন্ত্রণাকে
বড্ড ভালোবাসে সে। পৃথিবীতে এতটুকু সুখ সে অন্য কিছুতে অনুভব করে না, যতটা তার জন্য তুলা সব ধরনের অনুভূতিকে করে, একমাত্র ঘৃণা ছাড়া। যেদিন তুলা তাকে ঘৃণা করবে, ঠিক সেদিন এ পৃথিবীর বুক থেকে শাহজাহান লিওনের অস্তিত্ব হারিয়ে যাবে। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে তুলা। লিওনের অনামিকা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল সে। লিওন অপলকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। সে চাউনি দেখে তুলার কান্না বাড়ল। লিওনের সার্বক্ষণিক সঙ্গী রুস্তমকে বলল, এমন অঘটন কি করে ঘটল রুস্তম ভাই? রুস্তম ভীত চোখে লিওনের দিকে তাকালো। লিওন ইশারায় নিষেধ করল বলতে। রুস্তম আর কিচ্ছুটি বলল না। তুলার দৃষ্টি তীক্ষ্ণ হলো। শাসানো দৃষ্টিতে লিওনকে দেখতে লাগলো আপাদমস্তক। প্রতি বছর একের পর এক বিশেষ দিন, বিশেষ মুহূর্ত আসে লিওন তুলার জীবনে, আর সব বিশেষ দিনই তারা বিশেষভাবে সময় কাটায়। এবারও তার অন্যতা হবে না। সব গুছিয়ে রেখেছে তুলা, লিওন জানে। তাই আজ সন্ধ্যার পরই তুলা বাগান ঘরে চলে গেল। লিওন ততক্ষণে নিজের ঘরে গিয়ে চিঠি পেয়েছে। সে প্রস্তুতি নিচ্ছে বাগান ঘরে যাওয়ার। সেখানে তার একমাত্র ঘরণী অপেক্ষা করছে। বুকের ভেতর তীব্র উত্তেজনা, একরাশ ভালোবাসাময় অনুভূতি নিয়ে বাগান ঘরে প্রবেশ করল তুলা। মুহূর্তেই স্তম্ভিত হয়ে গেল সে। তার ফুলসজ্জার ঘরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে ছিন্ন ভিন্ন ফুল ছড়িয়ে ছিটিয়ে আছে। তুলার হৃদয়টুকুও যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। এরপর দৃষ্টি পড়ল বিছানায়। পুরো বিছানা ভর্তি কাঁটাযুক্ত অসংখ্য ডাল। নিমেষে বুক কেঁপে উঠল তুলার। থরথর করে কাঁপতে থাকে সারা অঙ্গ। তার আর লিওনের ফুলসজ্জাকে কে কণ্ঠসজ্জায় রূপ দিল? স্বামীর সঙ্গে তুলার বিশেষ রাত কাটানো হলো না। লণ্ডভণ্ড ঘর, বিছানায় অসংখ্য কাঁটার ডাল দেখে আচমকা তার মাথায় চক্কর দিল। কিছু বুঝে উঠবার আগেই জ্ঞানও হারালো সে। লিওন তার সময় অনুযায়ী যখন এ ঘরে এলো, দেখতে পেল প্রিয়তমা অর্ধাঙ্গিনীর জ্ঞানশূন্য অঙ্গহানি পড়ে আছে। নিমেষেই স্তব্ধ হয়ে গেল মানুষটা। তুলার এ রূপ যে অবিশ্বাস্য। সে তো সেই নারী নয় যে আকস্মিক কোনো আঘাতে জ্ঞান হারাবে, বরং সে সেই মহীয়সী নারী যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসা আঘাত এক নিমেষে ধূলিসাৎ করে দেবে। তীব্র দুশ্চিন্তা নিয়ে তুলাকে পাঁজাখোলা করে গৌরবগৃহে ফিরে গেল লিওন। ভোরবেলা কবিরাজ এসে দেখল তুলাকে। তেমন কোনো অসুবিধা পেল না, তবে মনের ওপর আকস্মিক একটা চাপ এসেছে। তাই বলল আবহাওয়া পরিবর্তন করতে। কবিরাজের কথা মতো লিওন তুলাকে নিয়ে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তুলা যেতে চাইল না, কারণ তাকে জানতেই হবে এই দুঃসাহস কে দেখিয়েছে। লিওনের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তুলাকে শারীরিক এবং মানসিক দুদিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখতে মরিয়া হয়ে উঠল। লিওনের আদেশ অমান্য করতে পারল না তুলা, কিন্তু সঙ্গে করে হানিকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। এতে অবশ্য লিওন অসন্তুষ্ট হলো খুব। তবুও তুলার ইচ্ছেকে প্রাধান্য দিল। গৌরবপুর ছেড়ে 15 গ্রাম পরে নীলদিঘির পাড়। তুলাকে নিয়ে লিওন সেখানেই অবস্থান করল। নীলদিঘির পাড়ে বাঁশে তৈরি পুরনো একটা রাজপ্রাসাদে উঠল লিওন। এই প্রাসাদটি তুলার নানার ছিল। তুলার মা ছিল তার একমাত্র কন্যা, তাই বংশ পরম্পরায় এই প্রাসাদের মালকিন এখন তুলাই, যার দেখভাল করে এক বৃদ্ধ লোক। পুরনো বাঁধের এই প্রাসাদে ঘষা মাজার ফলে বোঝার উপায় নেই এটি খুব পুরনো। এখানে এলেই তুলার মন ফুরফুরে হয়ে যায়। পৃথিবীর কোনো বিষাদই তাকে আর ছুঁতে পারে না। পুরো প্রাসাদ ঘুরে ঘুরে হানিকে দেখালো তুলা। হাসি যেন আজ অনেক বেশি অন্যমনস্ক। তুলার অন্তর ক্ষণে ক্ষণে হানিকে ভাবে, আবার ভাবনায় ব্যাঘাত ঘটায় ওর সরল মুখ, চাহনি, কথা। রাতে কয়েক প্রকার নিরামিষ খাবার খেলো লিওন আর তুলা। আজ বৃহস্পতিবার, সপ্তাহের এই একটি দিনে কোনো প্রকার আমিষ খাবার খায় না লিওন। তুলা আগে বুঝতো না এই দিনে নিরামিষ খাওয়ার কারণ। ধীরে ধীরে বুঝে গেছে বৃহস্পতিবার তার শ্বশুরমশাই মানে লিওনের বাবা মারা গেছে, তাই এই দিনে সে আমিষ খেতে পারে না। এটাও এক ধরনের সংযম যা লিওন পালন করে। লিওন তুলা পেট পুড়ে খেলেও হানি খাবার খেতে পারল না একদম। তুলা জিজ্ঞেস করল, হানি কোনো সমস্যা?
তুমি তো কিছুই খাচ্ছ না। হানি জবাব দিল না, চুপচাপ উঠে বাইরে চলে গেল। ভেতর থেকে তুলা আর লেওন শব্দ পেল পানি পড়ার, অর্থাৎ পানি হাত ধুচ্ছে। ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে হানিকে মাথা থেকে ঝেড়ে ফেলল তুলা। প্রস্তুতি নিল ঘুমানোর। কাল সকাল সকাল উঠবে, লেওন পাখি শিকার করবে, সে হবে দর্শক। পাশাপাশি দুটো ঘরের একটিতে থাকবে লেওন তুলা, আরেকটিতে হানি। নিজেদের শোবার ব্যবস্থা করে হানির খোঁজ করল তুলা। হানি ভেতরে নেই। হঠাৎ একটু চমকালো তুলা। তবে কি হাত ধুতে সেই যে বেরিয়েছিল মেয়েটা আর ঘরে আসেনি? কি আশ্চর্য! ভেবেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ল তুলা। হানি আশেপাশে কোথাও নেই। তুলা ডাকল, হানি, হানি, হানি। ওপাশে দিঘির পরে ঘন জঙ্গল। সেই জঙ্গল থেকে ছুটে এলো হানি, ওর গায়ে চাদর জড়ানো। রাত বাড়ায় ঠান্ডা পড়ছে, কিন্তু হানির গায়ে চাদর এলো কীভাবে? যখন বেরিয়েছিল তখন তো চাদর ছিল না। তুলার তীক্ষ্ণ দৃষ্টি প্রশ্ন ছুড়ল, ওদিকে কোথায় গিয়েছিলি হানি? পেটে চাপ দিচ্ছিল, তাই গেছিলাম পেট খালি করতে। এত স্পষ্টভাবে কথাটা বলল হানি, তুলা সন্দেহ গাঢ় করতে পারল না। সহজ গলায় বলল, এরপর পেটে চাপ দিলে আর ওদিকে যাবি না, ভেতরেই ব্যবস্থা আছে। এ কথা বলেই তুলা ফের কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে জিজ্ঞেস করল, চাদর পেলি কোথায়? এবারে চমকালো হানি, আমতা আমতা করে বলল, দাদাই যাওয়ার আগে দিয়ে গেছে। তুলার ভ্রুজোড়া কুঁচকে গেল। দাদাই মানে এ প্রাসাদের দেখভাল করে যে তিনি? হানির কথা বিশ্বাস হলো না তুলার, আবার অবিশ্বাস করবে কিনা বুঝতে পারল না। ভাবল কাল সকালে আকবর দাদা এলে জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে নেবে হানি মিথ্যা বলছে কিনা। ফোঁস করে নিঃশ্বাস ফেলল তুলা। তারপর হানিকে নিয়ে ঘরে এলো। নরম বিছানায় গা এলিয়ে যেন ঘুমে গেল হানি। তুলা হানির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অল্প বয়সী মেয়েটার জন্য তার খুব মায়া হয়। অপেক্ষারত লেওন। তুলা যেতেই সিংহের মতো খাবলে ধরল যেন। টাল সামলাতে না পেরে তুলা গিয়ে একদম লেওনের মুখে মুখ থুবলে পড়ল। লেওন খুব গম্ভীরভাবে তুলাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। ফিসফিস কণ্ঠে শুধালো, এখন তোর কেমন লাগছে তুলা? আবেশে চোখ বুঝল তুলা। লেওনের বুকে নাক ঘষতে ঘষতে বলল, আমি ভালো আছি, সব ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। লেওন ঘনিষ্ঠতা বাড়াতে উদ্গ্রীব হলো। তুলা সমর্থন দিয়ে আরও কাছে টেনে নিল তার রাজপুরুষকে। এরপর ঝড় উঠল তুলার শরীরে। তোলা লেওনের সে ঝড় বাঁশের বেড়া ভেদ করে হানির কানেও পৌঁছে গেল। যতক্ষণ লেওন তুলা একে অপরের মগ্ন ছিল, ঠিক ততক্ষণ এক ধ্যানে অন্ধকারে তাকিয়েছিল হানি। কারণ সে ঘুমায়নি, ঘুমানোর অভিনয় করছিল মাত্র। শেষ রাতে গভীর ঘুমে মগ্ন লেওনকে রেখে তুলা চলে গেল নীল দিঘির পাড়ে। এ দিঘিতে গোসল করতে ভালোবাসে তুলা। হয় যদি সারা রাত শরীরে প্রিয় পুরুষের ভালোবাসা মাখার পরের গোসল, তাহলে তো কথাই নেই। দীর্ঘ সময় গোসল করে শুকনো কাপড় পরে তুলা ঘরে এলো। আসার সময় হানির ঘর পেরিয়েই আসতে হয়। সে যদি একটু খেয়াল করত, দেখত হানি বিছানা ফাঁকা। নিজেদের ঘরে প্রবেশ করতেই প্রদীপের আলোয় মুখে বালিশ চাপা রক্তাক্ত লেওনের দেহ দেখে প্রথমে শিউরে উঠল তুলা। এরপর দিল গগনবিদারী চিৎকার। এ কোন সর্বনাশা দৃশ্য! ছুটে এসে লেওনের মুখ থেকে বালিশ সরালো। বুকের ঠিক মধ্যেখানে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন। এ আঘাত একবারের নয়, বারে বারের। কাঁপা কাঁপা হাতে লেওনের বুকে হাত দিল তোলা। সঙ্গে সঙ্গে ছিটকে সরিয়ে ফেলল হাতটা। তুলা সামনে ধরতেই রক্তের দাগ। সহ্য করতে পারল না। এ দৃশ্য সহ্য হলো না তুলার। বীভৎস কান্নায় ভেঙে পড়ল। লেওনের নিঃশ্বাস চলছে না, নিথর দেহটা পড়ে আছে। তবে কি লেওন মারা গেছে? দিশেহারা তুলা ছুটে গেল হানির কাছে। এ কি, হানি তো বিছানায় নেই। কোথায় গেল হানি? হানি, হানি! দিকবিদিক শূন্য হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল তুলা। তার লেওনের শ্বাস চলছে না, তার লেওনের বুক রক্তাক্ত, তার লেওন নিথর দেহে পড়ে আছে। ভোররাত থেকে ছুটে চলেছে হানি। তার দুই হাত রক্তে মাখামাখি, কিছুটা রক্ত চোখে মুখেও লেগে আছে। সে দৌড়াচ্ছে, দৌড়ে চলেছে হানি।
এবার তাকে গন্তব্যে ফিরতে হবে। এখন তার গন্তব্য শুধু চৌধুরী বাড়ি। সেই চৌধুরী বাড়ি, যে বাড়ির মৌখিক নোটিশ পেয়ে হানির পরিবার সর্বহারা হয়ে গ্রাম ত্যাগ করে, সেই বাড়িতে যাবে সে। কারণ ওই বাড়ির ছেলেকে সে কথা দিয়েছে আপুর খুনিকে সেও খুন করে দেখিয়ে দেবে। বড় বাড়ির মানুষরাও অন্যায়ের শাস্তি পায়। হানি ভেবেছিল চৌধুরী বাড়ির ছেলের সঙ্গে তার আপা হুমায়রার ভালোবাসার সম্পর্ক হয়। এরপর তার থেকে ঠকে যাওয়ার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপা আত্মহত্যা করে। কিন্তু সেদিন রাতে হানি যখন ওর বাবা মায়ের সঙ্গে পালাতে গিয়েও নিজের বাড়ি ফিরে আসে, তখন মুখোমুখি হয় এক সত্যির। চৌধুরী বাড়ির ছেলে কয়েকজন লোক নিয়ে মশাল হাতে তাদের বাড়িতে গিয়েছিল। সে বাড়িতে গিয়ে ওদের মুখোমুখি হতেই আকস্মিক মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে নিজেকে আবিষ্কার করে অন্ধকারের ঘরে কিছু দেখতে পায় না, শুধু শুনতে পায় চৌধুরী বাড়ির ছেলের মুখে এক নির্মম সত্য। তুই কি জানিস তোর আপা কার সাথে সম্পর্কে জড়িয়েছিল? হানি উত্তর দেয়, আপনি না, ওই বাড়ির পোলাই তো আপনি। লোকটা তখন অসহায়ত্ব গলায় বলে, আরে বোকা মেয়ে, চৌধুরী বাড়ির ছেলে কি আমি একাই? ও বাড়িতে একটা ছেলে আছে জানিস, আমার নিজেরই 3 ভাই। ও বাড়িতে কয়টা ছেলে আছে জানিস? আমার নিজেরই 3 ভাই। খালাতো মামাতো দিয়ে সেই সংখ্যা আরও অনেক বেশি। তোর আপা যার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিল সে আমার খালাতো ভাই লেওন। কথা শুনে চমকে ওঠে হানি। লেওন? ওর মনের প্রশ্ন কেড়ে নিয়ে চৌধুরী বাড়ির ছেলে সুশান্ত বলে, লেওন। লেওনের সন্তানই হুমায়রার গর্ভে এসেছে। যে সন্তান সম্পর্ককে এখন অস্বীকার করছে লেওন। আমরা অনেক বুঝিয়েছি লেওনকে, এটা পাপ, অন্যায়, অধর্ম। ও বুঝেনি। ফলাফল আজ হুমায়রা পৃথিবী ছেড়ে চলে গেল। হানির সরল মন তখন ঢুকরে ওঠে। সুশান্ত আরও বলে, লেওন যাই করুক, ও আমার ভাই। আমি চাইলেও ওকে কিছু বলতে পারবো না। কিন্তু তুই যদি চাস তুই লেওনকে শাস্তি দিবি, আমি তোকে সেই সুযোগ করে দেব। এরপরে শুরু হয় ষড়যন্ত্র। হানিকে নিয়ে পরিকল্পনা সাজায় সুশান্ত। সুশান্তের ঠিক করা কয়েকজন ছেলে হানিকে ধর্ষণের চেষ্টা করে। সেই সময় হানির আত্মচিৎকার শুনতে পায় লেওন। কারণ সেই রাতেই লেওন তার নিজ বাড়িতে ফিরে যাচ্ছিল জঙ্গলের সেই পথ ধরে। তখনই হানিকে বাঁচায় লেওন আর সঙ্গে করে নিয়ে যায় নিজের বাড়িতে। সেই রাতের ঘটনা ভাবতে ভাবতেই চৌধুরী বাড়িতে পৌঁছে যায় হানি। সুশান্ত তখন জমিদার দখল দেখছিল। সুশান্তের ঘনিষ্ঠ কর্মচারী হানিকে দেখতে পেয়েই খবর দেয়। সুশান্ত হন্তদন্ত হয়ে বেরিয়ে আসে। হানি তাকে দেখেই উত্তেজিত গলায় বলে ওঠে, আমি প্রতিশোধ নিছি সাহেব। আমি আমার আপার খুনির খুন করে আসছি। হানির উচ্চবাক্য আর রক্তাক্ত হাত দেখে সুশান্তের চোখ জলজল করে ওঠে। সে আশেপাশে তাকিয়ে সচেতন হয়। কর্মচারী ছেলেটাকে চুপি চুপি বলে, আটক করো ওই মেয়েকে। সঙ্গে সঙ্গে একদল ছুটে এসে তার মুখ বেঁধে ফেলে। তারপর চৌধুরী বাড়ির কয়েদখানায় বন্দি করে রাখে। হানি ছটফট করে কথা বলার জন্য, কিন্তু বলতে পারে না। হাত পা ছুড়াছুড়িও করতে পারছে না বেঁধে রাখার জন্য। তার ছোট্ট মস্তিষ্ক বুঝে উঠতেও পারছে না সুশান্ত তাকে কেন আটক করলো। গভীর রাত। নেশাদ্রব্য পান করে কয়েদখানায় প্রবেশ করল সুশান্ত। হানির নিঃশ্বাস চলছে, দৃষ্টি অনড়। সুশান্ত গুনগুনিয়ে গান করতে করতে হানির চারপাশে ঘুরপাক খেল। হাতে থাকা মদের বোতল থেকে ঢকঢক করে মদ পান করে বলতে লাগলো, ওরে কচি বুলবুলি, আমার কষ্ট হচ্ছে। হানির নিঃশ্বাস চঞ্চল হয়ে উঠল। সুশান্ত এবার ধপ করে বসে পড়ল। সুরসুর করে হানির কাছে এসে কানে কানে বলল, লেওনকে খুন করার জন্য আজ সারা রাত তোকে আমি উপহার দেব। কথাটা বলেই বিকট এক হাসি দিল সুশান্ত। এরপর আবারও বলল, তার আগে একটা মজার ঘটনা শুনবি। লেওনের সঙ্গে হুমায়রার কোনো সম্পর্কই ছিল না। তাহলে কার সঙ্গ ছিল বলতো? এই আমার সঙ্গে। সহসা হানির চোখে বিস্ফোরণ ঘটে। সুশান্ত হেসে ওঠে বিকট, বলে, পুরো নাটকটা কে সাজিয়েছে বলতো? আমি 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 কেন সাজিয়েছি নাটকটা? কারণ লেওনকে আমি ঘৃণা করি। কেন করি জানোস? কারণ লেওন দেখতে কালা হলেও শালা একটা সুপুরুষ।
না না, ও হলো রাজপুরুষ। ওর কাছে সব আছে, মান সম্মান, সচ্চরিত্র, সতী নারী, কোটি কোটি টাকার সম্পদ। আর আমার কাছে কি আছে বলতো? শুধুমাত্র একটা ট্যাগলাইন। ওহ, তুই তো ইংরেজি বুঝিস না। ট্যাগ মানে চিহ্ন, চৌধুরী বাড়ির পোলা। এইটা ছাড়া আমার কিছুই নাই, যা আছে সব লেওনের। বলতে বলতে তীব্র ক্ষোভ নিয়ে হানিকে স্পর্শ করল সুশান্ত। হানি ছটফট করছে। সুশান্তের কথাগুলো শুনে উতাল পাতাল শুরু হয়েছে ওর বুকের ভেতর। সব যদি সত্যি হয় তাহলে ওই মানুষটা যে নিষ্পাপ, সে নিরপরাধ, নিষ্পাপ একজনকে অকারণে খুন করে এলো। এবারে আকস্মিক হানির মনের দৃষ্টিতে তুলার মুখটা ভেসে উঠল। সেই সুন্দরী নারীর জীবনে সে কি সর্বনাশ ঘটিয়ে দিল? তুলাপা, তুলাপা। বুকের ভেতর হু হু করে উঠল হানির। ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো দেহখানি। এদিকে সুশান্ত তৈরি হচ্ছে তার খুনি হৃদয়ের ছোট্ট সুন্দর দেহখানিকে নিজের পৌরুষ দ্বারা খুবলে খেতে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। গল্পের নাম রাজপুরুষ, লিখেছেন জান্নাতুল নাইমা। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।